পুরে উৎসব শুরু হয়ে গেছে, গুড় বাতাসা শুরু হয়ে গেছে বিলি। আর এখন কেমন আছেন অনুব্রত মণ্ডল, কতটা ওজন ঝরলো, কতটা প্রভাব আরো বাড়বে, এই সমস্ত নিয়ে দেখুন অনুব্রত কেমন আছেন। টানা তিহারে ওজন ঝরল হেভিওয়েট অনুব্রত মণ্ডলের। 18 মাসে 30 কেজি ওজন কমেছে। অনুব্রত মণ্ডল হেভিওয়েট নেতা, গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে ধৃত। 2023-এর মার্চ থেকে তিহারে জেলবন্দি। জানা গিয়েছে জেলে অনেকটাই ওজন ঝরেছে হেভিওয়েট অনুব্রতর। 18 মাসে ওজন কমেছে 30 কেজি। শুধু তাই নয়, বেশ কিছু রোগ সারিয়ে এবার বীরভূমে ফেরার পথে অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে তিহারে থাকাকালীন নিয়মমাফিক চিকিৎসা হয়েছে দিল্লির হাসপাতালে। বেশ কয়েকটি ছোটখাটো রোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। এর আগে বেশ কয়েকবার দিল্লির আদালত চত্বরে হুইল চেয়ারে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। জেলে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়েছেন, এবার ফিট। সোমবার জেল মুক্তি হতে পারে অনুব্রত মণ্ডলের। রাতেই কলকাতা ফেরার ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। তিনি নাকি তিহার থেকে বেরিয়ে দ্রুত দিল্লি ছাড়তে। অনুব্রতর সঙ্গে কলকাতা ফেরার কথা তার মেয়ে সুকন্যার। জানা গিয়েছে তিহার থেকে বেরোনোর পরে নিরাপত্তা চেয়েছেন অনুব্রত। এ কারণে কলকাতা ফেরা পর্যন্ত বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অনুব্রতর ফেরার খবরে খুশির হাওয়া বীরভূম তৃণমূলে। জেলা পার্টি অফিসে অনুব্রতর ঘর পরিষ্কার করা হচ্ছে তার চেয়ার, নেম প্লেট। নিউজ 18 বাংলা। অতনু, তৃণমূলের দাবি, যে তৃণমূল মুখপাত্রের দাবি শুনলে তুমি, যে নিশ্চয়ই তথ্য প্রমাণ পায়নি সেরকম ভাবে, এবং তারপরে তো শুধু এই মামলায় নয়, মানিক ভট্টাচার্য জামিন পেয়ে যাচ্ছেন, বাকিবুর রহমান জামিন পেয়ে যাচ্ছেন। তার মানে তো কোথাও একটা বিজেপির এ রাজ্যের প্রভাবে হয়তো সিবিআই ইডি কাজ করছে, এরকমটা মানুষের মধ্যেও ধারণা হয়ে যাচ্ছে। ধন্যবাদ। তথ্য প্রমাণের অভাবে জামিন দেওয়া হলো, এটা খুব সম্ভবত আদালতের অর্ডার শিটে এটা নেই। আমার অর্ডার শিটটা পুরোটা পড়ার সুযোগ হয়নি। খুব সম্ভবত এটা নেই। তন্ময়ের বক্তব্য হচ্ছে তথ্য প্রমাণ। হ্যাঁ, আমি সেটাই বলছি। তন্ময়দার সেই বক্তব্যটাই আমি বলছি। তন্ময়দার সেই বক্তব্যটাই বলছি। তথ্য প্রমাণ পাওয়ার বিয়েতে যদি না জামিন দেওয়া হয়, সেটা অর্ডার শিট হচ্ছে, আদালত নির্দিষ্টভাবে বলবেন যে প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন হলো কি হলো না। এটা আদালতের অবজারভেশনে বা তার যে লাইন বিচারের ইয়েতে সেটা লেখা থাকবে। 2 নম্বর হচ্ছে যে তথ্য প্রমাণ যদি না থাকতো, যদি এই লোকগুলোর বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশনে কিছুই না আসতো, আজকে প্রায় 18 মাস ধরে এই লোকগুলো গারদের ওপারে থাকতো না। তারা 18 মাস আগেই তারা হচ্ছে, যেদিন তাদেরকে প্রোডাকশন দেওয়া হতো কোর্টে, তারা সরাসরি হচ্ছে কি তারপরে বেল পেয়ে বাকি অন্যান্য মামলায় যেমন আসেন চলে আসতে পারতেন। 3 নম্বর যা হচ্ছে, তন্ময়দা খুব পরিষ্কার ভাবে বললেন যে বিজেপি এ রাজ্যের বঙ্গ বিজেপির নেতাদের অঙ্গুলি হেলনে তৃণমূল নেতাদেরকে বিব্রত করবার জন্য হচ্ছে গিয়ে এই অনুব্রত সহ তৃণমূল নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এই পয়েন্টটাই যদি ধরা যায় অরুণদা, তার মানে হচ্ছে গিয়ে এখানে বঙ্গ বিজেপিদের অঙ্গুলি হেলনেই, তার মানে হচ্ছে কি যবে থেকে মোহন ভাগবত বলেছেন বিব্রত করবে না, আমি সে একই জায়গায় ফিরে ফিরে আসতে হবে, যে সেখানে গিয়ে দাঁড়িয়ে তাহলে বলতে হবে যে তাহলে সেই একই জায়গায় হলো। তন্ময়দা যেটা বললো যে বিজেপি নেতাদের কথায় যদি অ্যারেস্ট হয়, বিজেপি নেতাদের কথায় ইডি তদন্তে ঢিলা দিয়েছে, জামিন পেয়েছে। তন্ময়দার প্রীতমদা এবার ঠিক করে নি কোনটা ঠিক কোনটা ভুল। এবার প্রীতম। দাদা আমার ইন্টারনেটে গন্ডগোল করছিল। যেটা বললো প্রথম কথা, যে মোহন একবার বলেন, মোহন বলেছিল যে কেউ একদিন জিজ্ঞেস করেছিল এখানে সিভিটিস লাগা উচিত কিনা। মোহন বলেছিল যে না, সেটা দিল্লির বিষয়, দিল্লি যা করবে, সরকার যা করবে, সরকারের সাথে আরএসএস আছে, এটা আরএসএসের বিষয়, সেটা আমি আরএসএস মুখপাত্র বলবো না। কিন্তু আজকে অনুব্রত মণ্ডল কোনো টেকনিক্যাল কারণে সে জামিন পেয়েছে, আবার তাকে ধরা হবে কিনা নাকি জেলে নিয়ে যাবে, সম্পূর্ণটা কোর্টের বিষয় এবং সেটা ইডির বিষয়। তৃণমূল তো বোঝাবে, তৃণমূল তো সাধারণ মানুষকে বোঝাবে যে তথ্য প্রমাণ পাচ্ছে না, তা সত্ত্বেও এদেরকে জেলের ভেতরে রাখা হচ্ছে। শুধু অনুব্রত মণ্ডল নন, মানিক ভট্টাচার্য, বাকিবুর রহমান সহ সবাই। এখন তো দেখা যাচ্ছে যে না দাদা, আজকে যারা জামিন পাচ্ছে, যেমন অ্যারেস্ট হওয়াটাও আইনের মধ্যে পড়ে, জামিন পাওয়াটা আইনের মধ্যে পড়ে। তারা কেউ অ্যাকুইটাল হয়ে যায়নি, তাদের কেউ দোষী সাব্যস্ত হয়ে যায়নি, বা তারা কেউ আজকে হয়ে যায়নি। আইনটা আইনের মতো চলতে দাও। তো কিন্তু কথাটা হচ্ছে, যেই কথা হচ্ছে, আজকে যদি সিবিআই ইডি না থাকতো, তাহলে আমরা জানতে পারতাম না যে মমতা ব্যানার্জি কত বড় চোর, আর আমরা জানতে পারতাম না যে অভিষেক ব্যানার্জি কত বড় চোর, আমরা জানতে পারতাম না যে মমতা ব্যানার্জি বদন্যতায় আজকে আমাদের মেয়েটি মারা গেছে, আমরা জানতে পারতাম না যে মমতা ব্যানার্জির যে কাউন্সিলর
সে যে এই আজকে যে তোমার তিলোত্তমা মারা গেছে, কাউন্সিলর যে সাথে থাকে সে আবার তৃণমূলের সিপিএম এর কাউন্সিলর ছিল এর আগে। যদি সিবিআই না থাকলে আমরা জানতে পারতাম না যে তাই সে ফোন করে বলেছিল রক্ত গঙ্গা বইয়ে দেবে, নাহলে ইমিডিয়েটলি পোস্টমর্টম করার জন্য। সুতরাং সিবিআই ইডি আছে দেখে আমরা জানতে পারছি, এটা মমতা ব্যানার্জি তৃণমূলী পুলিশ তো পারতো না। সুতরাং সিবিআই ইডি আছে এবং তারা সব রকম তদন্ত করে সবকিছু বার করছে। এবার দোষী সাব্যস্ত হওয়া আর জামিন পাওয়া তুমি সঙ্গে থাকো, একটু নেটওয়ার্কের সমস্যাটা দেখো, একটু প্লিজ নেটওয়ার্কের সমস্যা যেন না হয়, তোমাকে খুবই প্রয়োজন, তুমি সঙ্গে থাকো। তন্ময়, কিছু জবাব দেওয়ার আছে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অতনু বলছিল না যে 2 বছর জেলে আছে, নিশ্চয়ই দোষী, না হলে 2 বছর দোষীও না, আমি বলি তথ্য প্রমাণ নিশ্চয়ই সিরিজে কেস ডায়েরিতে দোষী নিশ্চয়ই রিফ্লেক্ট হয়েছে তদন্ততে। অতনু একটা উদাহরণ দিচ্ছি, তাই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমি সেই বিতর্কে আজকে ঢুকতে চাই না। ওমর খালিদ তো 2 বছরের বেশি সময় ধরে জেলে আছে, এখন অব্দি কি প্রমাণ হয়েছে সেটা বিতর্কের বিষয় চলেই যাচ্ছে। ওমর খালিদের একটা দাদা আলাদা, ওমর খালিদকে যে সেকশনে ধরেছে আর অনুব্রতকে যে সেকশনে ধরেছে দুটো আলাদা। আমি আইনি বিষয়ে ঢুকছি না, আমি সামগ্রিকভাবে ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্র সরকার কিভাবে তারা মিসইউটিলাইজ করছে, মিসইউজ করছে এই সংস্থাগুলোকে, সেটা নিয়ে কথা বলছি এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা প্রীতম বললেন না, বলছিল যে সমস্ত কিছুতে ওই দিনের শেষে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, এইটা বলে বলে আসলে বাংলার মানুষকে বোঝানো যায়নি। সেটা 2024-এর লোকসভা নির্বাচনে প্রমাণ হয়েছে। এবং যত এই ঘটনাগুলো ঘটবে, যত তারা ইডি এবং সিবিআই দিয়ে মানুষের রাজনীতি করার চেষ্টা করবে, তত বিজেপি রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারাবে। তার কারণটা হচ্ছে সংসদীয় রাজনীতি মানুষকে দিয়ে হয়, সংসদীয় রাজনীতি ইডি সিবিআই দিয়ে হয় না। এটা বিজেপি যত তাড়াতাড়ি বোঝে ভালো, না হলে বাংলার রাজনীতি থেকে বিজেপি আস্তে আস্তে প্রাসঙ্গিকতা হারাচ্ছে। আমি অরিন্দমের কাছে আসবো। অরিন্দম, এটা কি এই যে জামিন পাওয়ার বিষয়টা এখন যে ইস্যুটা উঠে এলো, এটা কি শুধুমাত্র এই যে প্রীতম যেটা বলছিলেন আইনের মতো করেই চলছে, এটা কি অন্যভাবে দেখা যায় না এটা আইনের মতো করেই চলছে বলেই বলে দেওয়া যায়? না, প্রথম কথা হচ্ছে যেটা আমরা আগের দিন আলোচনা করেছি যে একটা এলিট এজেন্সি, তো আইনের মতো ডেফিনেটলি চলবে। অ্যাকুইটাল হয়ে যায়নি, এরপরে ক্যান্সেলেশন অফ বেলেরও প্রভিশনস আছে, আরো লিগ্যাল প্রসিডিওরস আছেই। কিন্তু আমরা যখন একটা বেল কারণটা দেখি, আমি যখন একটা আপার ফোরামে যাব, এই বেল ক্যান্সেলেশনের জন্য আমি উপর কোর্টে যাই, উপর কোর্ট তো কারণটা দেখবে। যদি প্রমাণ সাপেক্ষের অভাবে কোনো লিগ্যাল রিজনিং এর জন্য বেলটা হতো, তাহলে সেটাকে আমি লিগালি উপরের ফোরামে বলতে পারি যে এই যে জাজমেন্টটা এরার আছে। কিন্তু আজকে আমি টেকনিক্যাল গ্রাউন্ডে যদি আজকে আমি পেয়ে যাই না, তাহলে উপরের কোর্টে গিয়ে ওই ক্যান্সেলেশন অফ বেলটা কিন্তু খুব শক্ত হয়ে যায়, কারণ গ্রাউন্ডটা তো টেকনিক্যাল গ্রাউন্ড হয়ে গেল। আর এটা যেটা আগেও আলোচনায় উঠে আসছিল, এটা কোর্টের দায় না। প্রসিকিউশন যেহেতু মামলা ফাইল করেছে, আমি যদি আজকে কোনো হাইকোর্টে মামলা ফাইল করি, তাহলে এটা আমার অব্লিগেশন এবং লাইবিলিটি থাকে, আমাকে ট্রান্সলেট কপি জমা করতে হয়। আজকে এই ইডি যার কথা হচ্ছে, তারা যখন সুপ্রিম কোর্টে ফাইল করে, তারা ডেফিনেটলি ট্রান্সলেট কপি ফাইল করে, তাছাড়া তো সুপ্রিম কোর্ট মামলাটাই গ্রহণ করবে না, এরারে ফেলে দেবে। তাহলে তাদের কাছে সেই ইকুইপমেন্ট, সেই লোক তো ডেফিনেটলি আছে। এবং আমি যতদূর ইনফরমেশন মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, ইডি সিবিআই এর কাছে ট্রান্সলেটর অলরেডি অফিসিয়াল ট্রান্সলেটর আছে, বিকজ এটা তো একটা কেস না, হাজার হাজার এরকম কেস রিজন থেকে আসছে। তো সেই ক্ষেত্রে বারবার কোর্ট বলার সত্ত্বেও ট্রান্সলেশনটুকু কেন দেয়া হলো না, এর উত্তর কিন্তু আমি জানি না সামনে দিনে ইডি কোথায় দেবে। কারণ যদি ক্যান্সেলেশন অফ বেল যেটা নর্মালি ফাইল করা হয়, টেকনিক্যালিটি কিন্তু ইডিকে খুব সাউন্ড উত্তর দিতে হবে আপার ফোরামে, যে অ্যাপার্ট ফ্রম অল দ্য অ্যাসপেক্ট অফ দ্য লিটিগেশন, তুমি টেকনিক্যাল গ্রাউন্ড যেটা কমপ্লাই কেন করলে না, তার কিন্তু কারণ আপনাকে দেখাতে হবে, যেটা খুব সহজ হবে বলে আমার মনে হয় না। একেবারেই, মানে আপনাদের জানাই আবারও যে অদ্ভুত লাগছে বলতে, একদম কোর্ট অর্ডার কপিতেই আছে কি কারণে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয়েছে। গরু পাচার মামলায় বেশ কয়েক বছর জেলে থাকার পর একদম কোর্ট অর্ডারে বলা হয়েছে ইডির কাছ থেকে ট্রান্সলেশন চাওয়া হয়েছিল বাংলা থেকে ট্রান্সলেশন ইংরেজিতে, সেটাই দিতে পারেনি ইডি। আমি এই তন্ময়ের কাছে যাব। তন্ময়, যেটা অন্যান্য বিরোধী দল মনে করছে, বলছে, অভিযোগ করছে সেই সেটিং এর তত্ত্বে অনুব্রত মণ্ডল যদি ছাড়া পেয়ে যান আজকে, সাধারণ অনেক হয়তো তারা হয়তো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, অনুব্রত মণ্ডলও ছাড়া পেয়ে গেলেন, এ রাজ্যের ভালো আর কোনোদিন হবে না। না, প্রথম কথা হচ্ছে আমি সেই একই কথাই বলবো অয়নদা, যে অনুব্রত মণ্ডল ধরা পড়েছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছিল
বিশেষ কিছু কারণ দেখিয়ে যে এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন, এই জিনিসের জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে সেই অ্যারেস্ট করে নিলেই তো হয় না। আমরা প্রথম দিন থেকে বলছি কেউ বা কারা যদি কোথাও কোনো দুর্নীতিতে জড়িত থাকে তাহলে তো তাকে প্রমাণ করতে হবে। গত 2 বছর হয়ে গেল একটা মামলায় ইডি সিবিআই প্রমাণ করতে পারলো না। সিবিআই এখনো অবধি সারদা প্রমাণ করতে পারেনি, সিবিআই এখনো অবধি রবীন্দ্রনাথের নোবেল চুরি ফেরত আনতে পারেনি। ছেড়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং এইটা বারবার বলে তো লাভ নেই সেটি তত্ত্ব। আমরা তো উল্টে বলছি যে ইডি এবং সিবিআই আসলে বিরোধী দলের নেতা নেত্রীদের কেস দিচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছে, কারণ তারা রাজনৈতিকভাবে লড়াই করে বিজেপি আচ্ছা, পেয়ে উঠছে না। বিজেপি আচ্ছা, কিছুদিন আগেই বলেছে, মহামান্য আদালত সিবিআই কে বলেছে যে তোতা পাখি, তো সেই তোতা পাখির মতোই ভূমিকা তারা পালন করছেন। এক্ষেত্রে প্রমাণ হচ্ছে তো, কোথায় প্রমাণ, কোথায় তথ্য? কিছুই নেই। একটা এমন লেম এক্সকিউজ দেওয়া হচ্ছে যে ওকে, ট্রান্সলেট করা যায়নি, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে এত বড় বড় সংস্থার এত সময় লাগে, এটা বিশ্বাসযোগ্য? আমি আবার বলছি, এটা কিন্তু তারা লেম এক্সকিউজ দিচ্ছেন, অর্থাৎ ওকে। আমি কোনোভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন, কিছুই পাননি। প্রীতম, বাংলার প্রীতম, মানুষ প্রীতম, বুঝেছে এবং প্রীতম জবাব উচ্ছ্বাসটা দেবে। দেখবেন প্রীতম, বীরভূমে। আমি প্রীতম জবাব দেবে, কিন্তু প্রীতমের সঙ্গে আরেকটা কোশ্চেন ঢুকিয়ে দিচ্ছি আমি প্রীতমকে, যে সাধারণ মানুষকে তো বোঝাতে হবে, কেজরিওয়াল থেকে আরম্ভ করে এই অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য বাংলায় যাদের গ্রেপ্তার করেছিল, সন্দেশখালীর চার্জশিটও এখনো দিতে পারেনি। এইগুলোই তো তৃণমূলের একেবারে তুরুপের তাস হয়ে যাচ্ছে 2026 বিধানসভার আগে। দেখুন, প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ জানে দেখেই 3বার ইতিহাস সৃষ্টি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তো বলছি, পশ্চিমবঙ্গে আমরা আমাদের ভোটের পার্সেন্টেজ বেড়েছে। তো সুতরাং ওরা যে জানে, সেটা বুঝতে পেরেছে যে বিজেপি ও তৃণমূলী পুলিশের মতো পুলিশ চালায় না, কনস্টিটিউশনটা ঠিক চলে। এবং এই লালু প্রসাদ যাদবও এক সময় আপনার সিবিআই হাতে অ্যারেস্ট হয়েছিল, বেল পেয়েছে, আবার জেলে গেছে। এগুলো আইনের প্রসেস, তো সেটা হতে থাকবে। কিন্তু মমতা ব্যানার্জিও জানেন যে কলকাতা পুলিশের দ্বারা কিছু হবে না, তৃণমূল পুলিশের দ্বারা কিছু হবে না। সেই জন্য উনি বলেছিলেন যে ওনার কিছু লোকনের নেই, আমি সিবিআইকে দিয়ে দেবো। যিনি মুখ্যমন্ত্রী থাকার সময়ও বলেছে সিবিআইকে দিয়ে দেবো এই তিলোত্তমার কাণ্ডে। এছাড়াও যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, যখন বিরোধী দল নেত্রী ছিলেন, তখনও বারবার বলতেন যে সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ উনি জানেন একমাত্র সিবিআই ইডি আমাদের ভারতবর্ষের এলিট এজেন্সি, যারা ওই পার্থ বান্ধবীর বাড়ির নিচ থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে, এবং তারা দেখিয়ে দেয় যে তৃণমূলের প্রত্যেকটা নেতা থেকে শুরু করে ছোট থেকে বড়, চটি পিসি থেকে শুরু করে একদম। ওকে, প্রীতমের সঙ্গে নেটওয়ার্ক সম্পর্ক ছিন্ন হলো। তন্ময় কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলছি যে ও বারবার বলছে না যে এই আরজি করের কেসটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার মিস ইন্টারপ্রেট করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ এবং সেটা প্রমাণ হয়েছে। সিবিআই লোয়ার কোর্টে কিন্তু বলেছে যে গণধর্ষণ হয়নি, এখনো অব্দি একজনই সাসপেক্টেড। বাকি যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে অন্য গ্রাউন্ডে বলা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট হতে পারে, সেই গ্রাউন্ডে, সেটাও প্রমাণ সাপেক্ষ। কিন্তু সিবিআই কে দেওয়ার কথা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি বাবা মা মনে করেন, কারণ এই ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের মতামত, তারা যদি মনে করেন যে সিবিআই, সেক্ষেত্রেও আমাদের আপত্তি নেই, আমরা জাস্টিসটা চাই, আমরা একই কথাই বলছি। আর যখন মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেত্রী হিসাবে ছিলেন তখন বারবার সিবিআই এর কথা বলা হচ্ছে, আমরা তো ঠিক একই কথাই বলছি যে বিজেপি কেন্দ্রে সরকারে আসার পর থেকে সিবিআই এবং ইডি কে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, 5,000-এর বেশি কেস দিয়েছে গত 5 বছরে। সেই 5,000-এর মধ্যে 95% বিরোধী দলের নেতা নেত্রী, সেটা কংগ্রেস থেকে শুরু করে, সিপিআইএম থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে, এসপি, সমাজবাদী পার্টি, কে নেই, সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রী আছে। অর্থাৎ প্রমাণিত হচ্ছে যে আগে যে সিবিআই ছিল তার সঙ্গে এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিবিআই এবং ইডির পার্থক্য আছে। যাই হোক, সিবিআই এর ইডির পার্থক্য থাকুক না থাকুক, অতনু অ্যাডভান্টেজ তৃণমূল এই মুহূর্তে কি না? অ্যাডভান্টেজ একটা দলের মানে আগা পাঁচতলা সব হচ্ছে দুর্নীতির দায়ে ধরা পড়ছে, তাদের চোরেদের হচ্ছে প্রতিযোগিতায় অ্যাডভান্টেজ থাকতে পারে, যে কে বড় চোর, কার দলে বেশি চোর, সেই সবে অ্যাডভান্টেজ থাকতে পারে। আদারওয়াইজ অ্যাডভান্টেজে কোনো জায়গা নেই। আমি শুধু দুটো কথা বলবো, তন্ময়দার সাথে একটা কথায় আমি একদম সহমত, যে ইডি এবং সিবিআই কে বহু ক্ষেত্রে মানে কেজেট ক্যারোটের একটা ওই উত্তরার কথা বললো যে খাঁচায় বন্দি তোতাপাখি, তবে ওটা খুব সম্ভবত সে সময় কংগ্রেস রেজিম ছিল। আর 2 নম্বর হচ্ছে ইডি সিবিআই কে যে আবার তাহলে বলেছে
তাহলে এই যে ইডি সিবিআই কে যে বিরোধী দলের নেতা নেত্রীদের যে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তো আমরাও বলছি, যারা দেশ জুড়ে হচ্ছে, কিন্তু তফাৎটা এখানে অয়নদা, বিরোধী দলের গোটা দেশ জুড়ে আর কোনো নেতা নেত্রীর বান্ধবীর খাটের তলা থেকে লাখ লাখ কোটি 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 টাকা বেরোয়নি, এইটা হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়িতে তোমার মনে আছে আজ থেকে কয়েক মাস আগে হঠাৎ করে একটা পতাকা উঠতে দেখা গেছিল বাড়ির ছাদে, কাজেই আমরা তখন থেকে একটা অ্যান্টিসিপেশন করেছিলাম যে খেলা কোন দিকে গড়াচ্ছে। ওকে, অরিন্দমের কাছে যাবো সব শেষ প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যাই হোক না কেন আইনের পথে চলবে, প্রীতম বারবার বলে যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় হয়তো জামিন পেয়ে যাবেন, লালু প্রসাদ যাদব জামিন পেয়েছিলেন আবার জেলে গেছেন, কিন্তু মানুষের কাছে পারসেপশনটা তো অন্যরকম তৈরি হচ্ছে। 100বার মানুষের কাছে পারসেপশন এবং কোর্টের কাছেও পারসেপশন, যেটা রেকর্ডে যে অর্ডারটা তুমি পড়লে সেটা তো চেঞ্জ হবে না। আজকে আমি হাইকোর্ট যাই, সুপ্রিম কোর্টে, যে কোর্টেই যাই, একটা এলিট এজেন্সি মানে আমরা কি বুঝি? আজকে ইডি সিবিআই একটা মানুষের আস্থার জায়গা, যে কোনো, আমি দল কোনো দলের মতে যাচ্ছি না, সাধারণ মানুষ একটা আস্থা রাখে যে এ না পারলে এ পারবে, আমাদের তো আস্থার জায়গা থাকতে হবে। আজকে আমরা আজকে আজকে কলকাতা পুলিশ পাচ্ছে না, সিবিআই পারবে, এটা তো মানুষের আশা, যে কোনো মানুষের। তো সেইগুলো যদি এইসব টেকনিক্যাল গ্রাউন্ডে উড়ে যায়, তাহলে মানুষের পারসেপশন যা হবে, এটা রেকর্ড হয়ে গেল, এটা কোর্টের রেকর্ড, এটা চেঞ্জ হবে না। 5 বছর পরে আমি এই রেফারেন্স দেখাবো যে দেখুন এই তো ইডির পারফরমেন্স, যদি আমি কোনো ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করি, তাকে আপনি কি বিশ্বাস, বেসিক্যালি ইডি বিশ্বাসযোগ্যতাটা কিন্তু কোশ্চেনেবল হয়ে যাচ্ছে। যে কোনো ইডি এজেন্সি বা সিবিআই, তাদের কাছে আমার আইনজীবী হিসেবে অনুরোধ, আপনাদের যে এলিট ক্লাসের তকমা মানুষ দিয়ে